আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। তুরাগ তীরের ইজতেমা মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে জড়ো হওয়া লাখো ধর্মপ্রাণ মুসল্লি এই মোনাজাতে অংশ নেয়। দেশ, জনগণ ও নিকটজনের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ছবি তুলেছেন ফজলুল হক। আমিন আমিন ধ্বনিতে মুখর টঙ্গীর ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকা। যতদূর চোখ যায় শুধুই মানুষ আর মানুষ। ইজতেমার ময়দান ছাড়িয়ে মুসল্লির ভিড়ে তখন আশপাশের সব রাস্তা ও বাসাবাড়ির ছাদ ছয়লাভ। সকাল 9:11 শুরু হয় মোনাজাত। কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়েরের সঙ্গে আল্লাহর দরবারে হাত তোলেন লাখ লাখ মুসল্লি। প্রায় আধা ঘন্টা সময় ধরে চলে মোনাজাত। মাঘের কুয়াশা মাখা ভোরের শীত উপেক্ষা করে মানুষ দলে দলে আসেন তুরাগ তীরের ইজতেমা ময়দানে। স্রষ্টার নৈকট্য আর সন্তুষ্টি লাভের আশায় অংশ নেন বিভিন্ন দেশের হাজার হাজার মুসল্লি। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ মাফ করে, সবাই আল্লাহ যেন সবার জন্য মাফ করে দেয়, এর জন্য সবার জন্য দেশটা যেন ভালো করে। সকল মুসলমানের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, প্রয়োজন পরিবার সবার জন্য দোয়া চাইছি। দিনকে প্রচার করা যায় এবং সার্বিকভাবে সার্বিক জীবনের সর্বক্ষেত্রে যাতে দিন প্রতিফলিত হয়। সারা পৃথিবীর মুসলমানদেরকে এক কাতারে সামিল হয়ে সমস্ত রকমের জুলুম, অন্যায় এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। লাখো মুসল্লির সাথে আল্লাহকে রাজি খুশি করতে মোনাজাতে অংশ নিয়েছেন নারীরাও। আল্লাহর কাছে মাপ চাই যে জীবনে অনেক গুনাহ করছি, এটা 10 জনের উসিলায় আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে সবার। শুধু আমাদের না, যারা আছে তাদের সবাইকে যেন মাফ করে। কয়েক লাখ মুসল্লির অশ্রু বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে প্রথম পর্বের ইজতেমা। মুসল্লিরা ইসলামের শান্তির বাণী প্রচারে সারা বিশ্বে ছড়িয়ে পড়বেন। সকল ভেদাভেদ ভুলে ইসলামের শান্তি ও কল্যাণ কামনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ছিল সবার মুখে। সাকিবুর রহমান, আরটিভি, টঙ্গী, গাজীপুর। এদিকে মোনাজাত শেষে দুর্ভোগ নিয়ে বাড়ি ফিরছে মুসল্লিরা। টঙ্গী ইজতেমা ময়দানের আশেপাশে যান চলাচল ছিল নিয়ন্ত্রিত। নিয়ম না মেনে ট্রেনের ছাদে যাত্রা করেছে অনেকেই। নিহান নন্দের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। ঘড়ির কাঁটায় তখন ভোর 6টা। পূর্ব আকাশে সূর্য উঠেছে মাত্র। তখন থেকেই আখিরি মোনাজাতে মহান সৃষ্টিকর্তার কাছে আরজি জানাতে ইজতেমা ময়দানের দিকে ছুটতে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। গণপরিবহন ও যানবাহন নিয়ন্ত্রিত থাকায় কয়েক কিলোমিটার পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান তারা। মহান আল্লাহর দরবারে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা করেন সকলেই। ভাই বোনরা মারা গেছে, তাদের জন্য আমরা দোয়া করব, আর পরিবেশে যাতে ভালো হয় এটার জন্যই দোয়া করব। স্বৈরাচার সরকার চলে গেছে, এইতে আমাদের অনেক শান্তি, আর মুসলমান হিসেবে আমাদের এটাই চাই, মানে আল্লাহর কাছে ভালো চাই। এই দেশের শান্তির জন্য আমরা দোয়া করব এবং আমাদের ভবিষ্যতে যেন মৃত্যুর পরে আখিরাতে ভালো কিছু পেতে পারি, সেই বিষয়টা নিয়ে দোয়া করব। আখিরি মোনাজাত শেষ হতেই আবারও পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যের পথে ছুটে যান মুসল্লিরা। দোয়া আল্লাহ যদি কবুল করে, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি এই বিশ্ব ইজতেমা থেকে আমরা দোয়া মুক্তি করার জন্য এবং দেশের ভালোর জন্য, চলার জন্য, সবকিছু এই দেশের করার জন্য আমরা সবার কাছে আপনার কাছে দোয়া এবং করছি। পায়ে হেঁটে আসতে কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ। এখানে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সহযোগিতা করছে, আমরা এই ইজতেমা মাঠে আসতে পারিছি। আইসি কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে ভালোভাবে মনোযোগ ধরলাম, সব একসাথে মনোযোগ ধরলাম, ভালো লাগলো। তবে মৃত্যু ঝুঁকি তোয়াক্কা না করে এবারও ট্রেনের ছাদে মুসল্লিদের ছিল উপচে পড়া ভিড়। সড়ক পথে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় ঝুঁকিপূর্ণ এই পথ বেছে নেন তারা। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়েছে মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম পর্বের ইজতেমা। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। এটি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ওয়াদা হলে এ নিয়ে কোনো সংশয় থাকবে না বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন হলেই সমস্যার সমাধান হবে না, সমাধানের গিট্টু খুলবে। সংস্কারের আলাপ দীর্ঘায়িত করে নির্বাচন বিলম্বিত করলে পতিত স্বৈরাচার ষড়যন্ত্রের সুযোগ পাবে বলেও হুঁশিয়ার করেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি।
রাষ্ট্র মেরামতে বিএনপির দেয়া ৩১ দফা নিয়ে রাজধানীর কদমতলী শিল্প এলাকায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কেউ অনৈতিক কাজ করলে দলে তার স্থান হবে না। এ বিষয়ে আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে পরামর্শও চান তিনি। যে অন্যায়কারী যে কোনো অন্যায় করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, তার সাথে যখন আমি পুরো সম্পর্কই ছিন্ন করে দিলাম, এরপরে আমার আর কি করার থাকতে পারে। সংস্কারকারীদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সবার আগে রাষ্ট্র মেরামতের উদ্যোগ নিয়েছিল। নির্বাচন হলেই সব সমস্যার সমাধান যে হয়ে যাবে আমরা তা বলছি না, কিন্তু নির্বাচন হলে যেটি হবে সেটি হচ্ছে জনগণের কাছে জবাব দিতে তারা বাধ্য থাকবে। তার ফলে এই যে সব সমস্যা যেগুলা বলছে সমস্যা, কিছু কিছু মানুষ সেই সমস্যাগুলোর সমাধানের পথ গিট্টু জট আস্তে 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 খোলা ধরবে। আগে নির্বাচন না আগে সংস্কার, সেই বিতর্কের সমাধানও তুলে ধরেন তিনি। যেই সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যেই সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে, তাদেরকেই শুরু করতেই হবে। কারণ যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের কাছে ওয়াদাই করবে যে তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এই সংস্কার, এবং যেহেতু তারা জনগণের কাছে ওয়াদাবদ্ধ থাকবে তাদের আর কোনো পথ থাকবে না সেই কাজগুলো শুরু করার। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে দলের ভেতরও কাজ হচ্ছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান তৈরি, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং ঢাকার যানজট ও বায়ু দূষণ রোধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তারেক রহমান। পদক্ষেপ গ্রহণ করতে হবে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ারে সাইড লাইনে কিছু আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে এই অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে তারা একথা বলেন। আরও জানাচ্ছেন এআর বাদল। 5 ও 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল ব্রেকফাস্ট পেয়ারে অংশ নিতে বিকেল 3:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় তারা দুজনেই বলেন, যুক্তরাষ্ট্রে কংগ্রেস সদস্যদের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হিসেবে তারা যাচ্ছেন। চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত মা বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়াশিংটনে যেতে না পারায় তার পক্ষে প্রতিনিধিত্ব করবেন মেয়ে জাইমা রহমান। এখানে কোনো আলোচনার বিষয় নেই, একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি, তো সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। ব্রেকফাস্ট প্রেয়ার এটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সমস্যা উত্তরণে রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনায় অংশ নেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এনজিও দৃষ্টিভঙ্গি আর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আকাশ পাতাল আমি বলছি না। এই সময় তিনি বলেন, পাহাড়ের সমস্যা সমাধানে রাজনীতিবিদরা অগ্রণী ভূমিকা রাখতে পারবে। কেউ সমস্যা জিয়ে রেখে ব্যবসা করতে চান, আর রাজনৈতিক বিষয়টি হচ্ছে সমস্যা সমাধান করতে চায়। সেই রাজনীতির সঙ্গে যারা আছেন তারাই একমাত্র পারেন আগামী দিনে এই সমস্যার সমাধান করতে। এআর বাদল, RTV, ঢাকা। যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দ্রুত দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যেই এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানান আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল। দেশে বিচার বহির্ভূত এমন হত্যাকাণ্ড বন্ধ করার দাবিও জানান তিনি। বলেন, এখনও ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন প্রশাসনিক ভবনের দায়িত্বে আছেন। সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে, যেন যৌথ বাহিনীর মাধ্যমে কোনো রাজনৈতিক কর্মী খুন না হন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই ধরনের হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হবে। আমরা বিশ্বাস করতে চাই শেখ হাসিনার মদতপুষ্ট যে সমস্ত কর্মকর্তারা এসছেন বা আছেন, তারাই হয়তো দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে আবারও সড়কে নামল জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম অবশ্য জানিয়েছেন, আহতদের আজীবন চিকিৎসা সহ ভাতা দেবে সরকার। এজন্য আন্দোলনের দরকার নেই বলেও জানান তিনি। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সুচিকিৎসা ও আর্থিক সহায়তা না পাওয়ায় রাজধানীর আগারগাঁও শ্যামলী সড়কে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। এর আগে নভেম্বরের মাঝামাঝিতে পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছিলেন তারা। আড়াই মাস পর আবারও সড়কে তাদের অবস্থান। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য কার্ড ও আর্থিক সহায়তা কোনো সুবিধা দেওয়া হয়নি। আমাদের উপদেষ্টারা আমাদেরকে যতটুকু আশ্বাস দিছে, এটা আমাদের কিছুই বাস্তবায়ন করে নাই। আমাদেরকে তো তারা অতি ফাস্ট আমাদের ট্রিটমেন্ট করা উচিত ছিল। আমার চোখ আজকে নষ্ট হয়ে গেছে, আমি এই চোখে আর দেখবো না কখনো। সচিবালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করেন স্বাস্থ্য উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ 6 উপদেষ্টা। বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম জানান, গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের প্রতি শ্রদ্ধাশীল রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখানে আন্তরিকতার সরকারের কোনো অভাব নেই। সরকার অত্যন্ত আন্তরিক। আমি বলেছি, সংবেদন এই সমস্ত বিষয়ের উপরে সর্বাধিক গুরুত্ব দিয়ে সরকারের যেই অবস্থান থেকে হয়েছে, যারা আহত হয়েছেন তারা সারা জীবনের চিকিৎসার কথা বলা হয়েছে। যারা পুনর্বাসিত হওয়ার মতো যাদের শারীরিক সক্ষমতা আছে, তাদেরকে প্রশিক্ষণ এবং তাদের শ্রেণী যোগ্যতা অনুসারে তাদের জন্য বৃত্তি এবং চাকরি ইত্যাদির ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান বলেন, দেশের সামর্থ্যের সর্বোচ্চ সীমায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যে সকল বিষয়ে আহত যোদ্ধাদের মধ্যে ক্ষোভ বা কষ্ট তৈরি হয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা আসলে মনোযোগ দিচ্ছি এবং দিয়েছি। এরপরও যদি কোনো ধরনের আপত্তি হয়ে থাকে, যে দুটো বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই আহত যোদ্ধাদের পক্ষ থেকে যে সকল বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, তার মধ্যে দুটো বিষয় আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে করণীয় আছে বিধায় ও দুটো বিষয়ে আমরা আমাদের মন্তব্য করতে চাই। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আহতদের চিকিৎসা নিশ্চিতের কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আমরা চিকিৎসার ক্ষেত্রে কোনো কার্পণ্য আমরা করি নাই। আশিকুল আলম, RTV, ঢাকা। এদিকে উন্নত চিকিৎসার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার পথে পুলিশের বাধায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে অবস্থান নিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। সেখানে রয়েছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, সড়কে অবস্থান নিয়ে কি বলছেন আহতরা, আর পুলিশের কার্যক্রম কেমন দেখছেন, তারা কি বলছেন? জি, আপনি মূলত আজকে সারাদিন এই আহতরা কিন্তু রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থান নিয়েছিলেন। তারা সেখানে সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছিলেন। তো সন্ধ্যার পরপরই তারা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য তার যে বাসভবন, রাষ্ট্রীয় বাসভবনের দিকে যেতে শুরু করছিলেন। কিন্তু যাওয়ার পথে এখানে যে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল রয়েছে, ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু তারা পুলিশের ব্যারিকেডের বাধার মুখে সম্মুখীন হন। তারা সামনে পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। তো
তো তারা এখন যেটা বলছেন যে অন্তত যদি প্রধান উপদেষ্টার সাথে তারা দেখা নাও করতে পারে, যাতে উপদেষ্টা নাহিদ এবং আসিফ অন্তত এসে যাতে তাদের সাথে দেখা করে এটার একটা সুষ্ঠু সুরাহা তাদেরকে করে, এই জন্যই তারা এই আশ্বাসে তারা এখন সড়কে অবস্থান নিয়েছেন। আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা বলছেন যে পুলিশ যেহেতু এখানে ব্যারিকেড দিয়েছে, তারা শান্তিপূর্ণভাবেই এখানে বসে তাদের দাবিটা আসলে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা এখানে বসে আছে। আমার পাশেই একজন আহত ভাই রয়েছে, আমি একটু কথা বলবো তার সাথে। জি ভাই, আপনারা তো সারাদিন হচ্ছে রাজধানীর ঈশা অবস্থান করছিলেন, কিন্তু এখানে আসার কারণটা কি একটু যদি বলতে? হ্যাঁ, আসলে সে কথা বলতে না পারে, আমি একটু আরেক ভাইয়ের কাছে দেবো। যে ভাই, এখানে এসে মানে কি জন্য অবস্থান নিচ্ছে? যেখানে আসার উদ্দেশ্য হইতেছে গিয়া, ঠিক আছে, আমাদের অধিকার আমরা এখনো ঠিক করে আমরা পাইতাছি না, ঠিক আছে। যেরকম মনে করেন আমাদেরকে আওয়ামী লীগের অনেক দূষররা, ঠিক আছে, আমাদেরকে হুমকি দামকি দেয়, ঠিক আছে। আমরা মনে করেন অনেক আছি, ভয়ভীতিতে আছি। এখন আমাদের মূলত প্রথম দাবি যেটা হইতেছে আমাদের সুচিকিৎসা। আমরা প্রায় আন্দোলন এখানে আমরা তো আন্দোলন করছিলাম চক্ষু বিজ্ঞানের সামনে, মানববন্ধন প্রথমে ছিল, তো ওনারা কোনো দেয় নাই। জি, শুনছিলেন যে আসলে তারা মূলত এখানে অপেক্ষা করছেন তাদের দাবিটা যাতে পৌঁছে দেওয়া যায়, এবং কি উপদেষ্টার পক্ষ থেকে অথবা উপদেষ্টা নাহিদ অথবা আসিফ যাতে তাদের কাছে এসে তাদেরকে আশ্বাস দিয়ে এবং কি তাদের দাবি দেওয়া যাতে দ্রুত নিরসন করা হয়, এই জন্যই তারা এখনও অবস্থান নিয়েছেন এবং কি তারা অবস্থান করবেন বলে জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্বীকৃতির দাবিতে পঞ্চম দিনের মতো অনশন করছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে কলেজের সামনে বাঁশ দিয়ে দুই পাশের রাস্তা আটকে দিয়েছে তারা। এদিকে সময় বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অরণ্য গফুরের রিপোর্ট। দিনের প্রথম ভাগেই বাঁশ ফেলে কলেজের দুপাশের রাস্তা আটকে দেয় তিতুমিরের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় মহাখালী গুলশান রুটে যান চলাচল, ভোগান্তিতে পড়ে পথচারীরা। আমরণ অনশনে থাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে 4 জন অসুস্থ হয়ে পড়লে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের। তো রাষ্ট্র থেকে ইতিবাচক কোনো আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে না, কিন্তু আমাদের ভাইদের যদি কিছু হয় এটার দায়ভার সম্পূর্ণ রাষ্ট্রের নিতে হবে। ঢাকা নর্থ সিটির ভিতরে যতগুলো জোন আছে প্রত্যেকটাতেই আমাদের সুবিধা মতো আমরা কর্মসূচি বাস্তবায়ন করব। শিক্ষা কার্যক্রম ব্যাহত ও জনদুর্ভোগ তৈরি হয় এমন আন্দোলনকে বেঠিক বলে মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। তিতুমিরকে এককভাবে নয়, 7 কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য এরই মধ্যে বিশেষজ্ঞ দল গঠন করার কথা জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। মোংলা বন্দরকে আঞ্চলিক হাব করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। পরিকল্পনা কমিশনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, চীনের আগ্রহেই সরকার মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রকল্প হাতে নিয়েছে। একনেক সভায় 12,532 কোটি 28 লাখ টাকা ব্যয় সংবলিত 13টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 4,097 কোটি 23 লাখ টাকা, প্রকল্প ঋণ 7,328 কোটি 95 লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন 1,106 কোটি 10 লাখ টাকা। আমরা তখন সাহায্য বলতাম, তার কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে চাচ্ছে জাপান। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতে কথা জানান জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার
ইকুইনা আকিকো। এ সময় প্রধান উপদেষ্টা জাপানকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে অভিহিত করে বলেন, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে দুই দেশের শক্তিশালী সহযোগিতা প্রয়োজন। জাপানের ভাইস মিনিস্টার সংস্কার ও নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি টোকিওতে অনুষ্ঠিতব্য এশিয়ার নিক্কেই 30তম ফিউচার ইভেন্টের জন্য প্রধান উপদেষ্টাকে জাপান সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ। শুক্রবার এক চিঠিতে শেহবাজ শরীফ খালেদা জিয়ার অসুস্থতার খবরে বিচলিত হওয়ার কথা উল্লেখ করে বেগম জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়াকে বিশাল ব্যক্তিত্ব উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রতি খালেদা জিয়া যে নিষ্ঠার স্বাক্ষর রেখে চলেছেন তা অনেকের কাছেই অনুপ্রেরণার। পারফরম্যান্সের ভিত্তিতে বছরের সেরা চ্যানেল পার্টনারদের বিশেষভাবে সম্মানিত করেছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড। জিপিএইচ মহারাজ দরবার 2024 নামে দুদিনব্যাপী অনুষ্ঠানটির মূল পর্ব সম্প্রতি সম্পন্ন হয়। 185 জন চ্যানেল পার্টনারের মধ্যে থেকে সেরা 10 জনকে মহারাজ সম্মাননা, পরবর্তী সেরা 10 জনকে মহাবীর সম্মাননা দেওয়া হয়। সেই সঙ্গে প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ের 18 জন চ্যানেল পার্টনারকে বীর প্রতাপ উপাধিতে সম্মানিত করা হয়। এছাড়া চ্যানেল পার্টনারদের সন্তানদের জিপিএ 5 সম্মাননা এবং তাদের মায়েদের কৃতি মা সম্মানে ভূষিত করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কৃত করা হয়। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।